সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরেকজন রোগীর চিকিৎসা শেষ করে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে আমাদের একজন স্পেশাল গেস্ট কেন বলছি যে তার এই ব্রেস্ট জার্নিটা অনেক লম্বা ছিল এবং আমার কাছে মনে হয় যে অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, তাই না? জি স্যার। এবং এই চ্যালেঞ্জে আমরা সফলতার সাথে ওভারকাম করে আমরা রোগীর রোগীর অনুভূতি জানার জন্য চলে আসছি। তো শুরুতে একটু পরিচয় করে দিই, আজকে আমাদের স্পেশাল গেস্ট টিটু শেখ হচ্ছে যে আমাদের কাছে দীর্ঘ 2 বছর ব্রেস্ট চিকিৎসা করেছে এবং ব্রেস্ট চিকিৎসা শেষ করার পরে আজকে আপনাদের সামনে উপস্থিত। টিটু, কেমন লাগছে? তো অফিশিয়ালি তোমার আজকে চিকিৎসা শেষ হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি আসলে ধৈর্য সহকারে এই লং জার্নিটা শেষ করতে পারছি এবং আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। আসলে একজন ডাক্তারের সফলতা সেখানেই যখন রোগী আলহামদুলিল্লাহ বলে এবং তার চিকিৎসা নিয়ে অনেক হ্যাপি হয়, এবং আমাদের সফলতা হচ্ছে একটা রোগীর মনে বা রোগীর মুখে সুন্দরভাবে হাসিটা ফোটানো। তো চমৎকার ভাবে আল্লাহর অশেষ রহমতের মাধ্যমে আমরা চিকিৎসাটা শেষ করেছি। তো টিটু, আমরা চিকিৎসার শুরুর দিকের কথাটা আমি একটু জানতে চাই যে আমার সাথে তোমার পরিচয় হলো কিভাবে বা তুমি আমাকে কিভাবে খুঁজে পেলে? স্যার, আমি প্রথমে যখন এই সমস্যাটা ফেস করি, আমার দাঁতটা হঠাৎ করে সাডেনলি নড়তে থাকে। তো এই টাইমে আমি আসলে ফার্স্টে ভাবছিলাম যে এটা হয়তো বা আমার মানে দুধ দাঁত যেটা বলে, যে এটা আসলে দুধ দাঁত না। আমি ভাবছি এটা পার্মানেন্ট। এই বয়সে এসে তো দুধ দাঁত এখন পড়বে, এরকম আসলে আমার মেন্টালি আমি কখনো অ্যাকসেপ্ট করতে পারিনি। সো আমি 2-4 দিন ওয়েট করছি বাসায়। এরপরে আমি নিকটস্থ একটা ডেন্টাল চেম্বারে যোগাযোগ করি, আমার অফিসের ওইদিকেই, নামটা আমি বলছি না। তো ওখানে যাওয়ার পরে তো তিনি হচ্ছে আমার এক্সরে করে ফার্স্টে বললো যে এটা হচ্ছে আপনার পড়ে যাবে, এই দাঁতটা থাকবে না, এটা আপনার পার্মানেন্ট না। তো বললো এটার ভিতরে আর একটা দাঁত আছে পার্মানেন্ট, কিন্তু ওইটা আসলে না নামিয়ে আপনি হচ্ছে এটাই রুট ক্যানাল টাইপের করে দিবে অথবা আরেকটা নকল দাঁত লাগিয়ে দিবে। উনি এটা যে যখন নকল দাঁতের কথাটা বললো, তো আমি বললাম যে স্যার এটার কি আর আলটারনেটিভ আর কোনো ট্রিটমেন্ট আছে কিনা? তো তিনি বললো যে এই দুইটা অপশনটাই বেস্ট, এছাড়া আদারওয়াইজ ওইটা অপারেশন করে ফেলে দিতে হবে, মানে ভিতরে যেটা আছে এখন আপনি যেটা নামিয়েছেন এটা হলো ফেলে দিতে হবে। আচ্ছা। তখন আসলে আমি মেন্টালি খুবই ফ্রাস্ট্রেটেড যে এই জিনিস আমি নকল দাঁত নিয়ে চলবো। তো আমি যাই হোক, আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাকে জানাবো পরবর্তী অপিনিয়ন, আমি একটু বাসায় কথা বলি। উনি আমাকে বাজেট সবকিছু বললো যে কত টাকা কেমন লাগতে পারে অ্যাপ্রক্সিমেটলি। পরবর্তীতে আমি বাসায় গিয়ে আলোচনা করে আমার বাসা থেকে বললো যে আরেকটা ডক্টর দেখাও, তুমি আরেকটা ডক্টর দেখে পরে দেখো কি বলো। আমি আরেকজন ডক্টর ম্যাডামের কাছে যাই এবার। তো ওই ম্যাডামটা দেখার পরে বললো যে, আমি কিন্তু বলি নাই যে আমি আরেকজন ডক্টরের কাছে গিয়েছিলাম। আচ্ছা। তো এই ম্যাডামের কাছে আমি জাস্ট অপিনিয়ন চাচ্ছিলাম, দেখি উনি কিভাবে অথেন্টিক একটা অপিনিয়ন দেয়। এই ম্যাডামটা দেখার পরে আমাকে বলতেছিল যে এটা পার্মানেন্টই, এটার ভিতরে কোনো দাঁত নাই, তারপর আমরা একটা এক্সরে দিব। আমাকে ওপিজি এরকম একটা এক্সরে দিল। আমি বললো যে এক্সরেটা করলে পার্মানেন্টলি বোঝা যাবে, কিন্তু উনি নর্মালি হলো একটা এক্সরে করে দেখলো ইনস্ট্যান্ট যে এটা হচ্ছে পার্মানেন্টই, বাট আপনার এটা নড়ে গেছে চাপ বেশি থাকার কারণে। তো এই কথা শোনার পরে বললো যে এটা রুট ক্যানাল করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা। তো আমি দুই রকম অপিনিয়ন হয়ে গেল। আমার একটু কন্ট্রোভার্সিয়াল মনে হচ্ছিল যে আমি কারটা বিলিভ করব। আগের ডক্টর স্যার বললো একরকম, ইনি বললেন আরেক রকম। তো আমি আর এক্সরেই করি নাই। আচ্ছা। মানে এক্সরেটাই আমি আর কি করি না, যে আমি এক্সরে করতে গেলে আমার এই টাকাটাই মনে হয় ওয়েস্ট, কারণ আমি আরেকজন ডক্টরের কাছে যাব তাহলে। তো দুই রকমের কথা কিন্তু একদমই মিল পেলাম না। তো আমি গুগলে একটু সার্চ করতেছি, কারণ এখন তো আসলে গুগল রিভিউ এটার মাধ্যমে কিন্তু অনেক কিছু যাচাই করে, যেহেতু ফার্স্ট টাইম আমার আসলে ধারণা নেই কার কাছে যাব। তো আমি গুগলে সার্চ করতে করতে আমার নিকটস্থ আমি দেখতে পেলাম যে আপনার স্যার গুগল রিভিউ গুলো অনেক বেশি ভালো। তারপরেও আমার একটু ভিতরে একটু ডাউট কাজ করতেছিল যে গুগল রিভিউ ওকে, বাট ফার্স্ট টাইম গুগল রিভিউর উপর বেস্ট করে আমি আসলে যাচ্ছি, কারণ এর আগে আসলে গুগল রিভিউ দেখি নাই ওনাদের গুলা। আপনার এই লোকেশন দেখে পরে আমি ফোন দিয়ে যোগাযোগ করছিলাম যে এরকম এরকম সমস্যা, এটার জন্য আপনার এখান থেকে আপনাদের রিসিপশনিস্ট তিনি বলছিল যে আচ্ছা ঠিক আছে আপনি আসেন, অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসেন, পরে কথা বলে যাবেন। তারপরে আর কি গুগল রিভিউর উপরে ভিত্তি করে আমি আমার বাবাকে নিয়ে যে আপনার এখানে আসছিলাম, কথা বলে গেলাম। এন্ড দেন আমি কিন্তু ফার্স্টে কিন্তু আপনার কাছে ট্রিটমেন্টটা নেই স্যার। আমি কথা বলে সবকিছু কাউন্সিলিং আপনি করে দিলেন, বুঝলাম, এবং আপনার কথাবার্তার মধ্যে আমার একটু ট্রাস্ট বিল্ড হয়েছে স্যার। এটা হলো ফার্স্ট অফ অল, যে আমার ওই দুজনের কথাবার্তা আমার যেরকম মনে হয়েছে ডক্টরদের, কিন্তু আপনার কথা একটু আমার ট্রাস্ট বিল্ড হয়েছে। পরে বাড়িতে গিয়ে কিন্তু আমি সবার সঙ্গে কথা বলে, আমি কিন্তু তার পরপরই আসেনি, 2-3 মাস গ্যাপ দিয়ে এসেছিলাম। বেশখানে একটা গ্যাপ ছিল, 2-3 মাস গ্যাপ দিয়ে, কারণ একটা গোছানোর বিষয় ছিল। তো আপনি কিন্তু আমাকে স্যার কয়েকটা অপশন বলেছিলেন, এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল, যেগুলো আগের পূর্বের ডক্টররা বলে নাই। যেটা হচ্ছে যে আপনি এই দাঁতটাই নামাবেন, এবং আপনার সবচেয়ে যে জিনিসটা আমার কাছে একটু রিলায়েবল মনে হয়েছিল স্যার, সবচেয়ে বেস্ট, সেটা হচ্ছে যে আপনি এত
এত ইজিলি বলতেছিলেন যে আমার খুব কনফিডেন্ট লাগতেছিল যে অন্য ডক্টররা বললো ফেলে দিতে হবে, আরেকজন বললো না ওইটা নামানোই যাবে না, এটা রুট ক্যানেল করে লাগিয়ে রাখতে হবে, এছাড়া আর কোনো অপশনই নাই। আপনি যখন 3-4টা অল্টারনেটিভ বললেন তো আমার মনে হলো যে আচ্ছা এটা যদি নামানো যায় এবং আপনি যে ইজিলি বলতেছেন, সো মে আই ক্যান ট্রাস্ট দিস ডক্টর, এবং আমি আমার সার্ভিসটা স্টার্ট করতেই পারি। আলহামদুলিল্লাহ, এবং সার্ভিসটা তো তারপর থেকে শুরু করলাম স্যার। একজন মানুষের মুখে হাসি ফোটানোর সুযোগ আমরা পেয়েছি। আমার যে বিষয়টা জানার, আমরা যখন তোমাকে ট্রিটমেন্ট প্ল্যান দিলাম, তারপরে তুমি বাসায় আলোচনা করলাম, এরপরে আমরা 2টা সার্জারি করেছি, তাই না? জি স্যার। নড়ে যাওয়া দুধ দাঁত এবং ভেতরে কিছু কিন্তু এক্সট্রা দাঁত ছিল। দাঁতও ছিল, সেগুলো আমরা রিমুভ করেছি। দেন আমরা দাঁতগুলোকে স্পেস করে জায়গা করেছি, জায়গা করে এবং উপরের দাঁতটা নামানোর আগে আরেকটা সার্জারি হয়েছে, তারপরে আমরা এটাকে নামিয়েছি। একজন ডক্টরের কিন্তু সার্থকতা এটাই যে দাঁতকে সেভ করা, এবং আমরা কিন্তু সেই চিকিৎসাটার মাধ্যমে দাঁতগুলো ভেতরে যে মাড়ির ভেতরে যে দাঁতটা ছিল, সেই মাড়ির ভেতরে দাঁতটাকে আমরা টেনে নিচে নামে নিয়ে আসছি ব্রেসের মাধ্যমে, এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে অ্যালাইনমেন্ট হয়েছে। এবং এখন কিন্তু কেউ দেখলে বোঝে না যে তোমার দাঁতে কোনো চিকিৎসা করা হয়েছে, তাই না? রাইট, এক্স্যাক্টলি। তোমার আত্মীয় স্বজন বা যারা এর আগে তোমাকে দেখেছে, তাদের মতামত কি, তারা দেখে কি বলে? আমার আসলে, আমি যদি নিজে থেকে না বলি, এখন আসলে কারো বলার আসলে ওয়ে নাই, কারণ এতটাই আসলে খুব ভালোভাবে অ্যাডজাস্টেড হয়ে গিয়েছে যে কেউ বলতে পারবে না যে আমার আসলে এরকম কোনো ট্রিটমেন্টের মাধ্যমে আসলে এই দাঁতটা নামানো হয়েছে। আচ্ছা, ব্রেস পরা নিয়ে মানুষের মনে কি বেশ কিছু সন্দেহ থাকে যে আমি যদি ব্রেস পরি তাহলে আমার দাঁতগুলো নরম হয়ে যেতে পারে, বা আমি যদি ব্রেস পরি আমার আরো ক্ষতি হতে পারে। তো তোমার কি মনে হয় যে তুমি যে ব্রেস করেছো, তোমার কি কোনো অসুবিধা তৈরি হয়েছে মুখে বা ক্ষতি হয়েছে? স্যার, এটা হলো ফার্স্টে আমি যখন ব্রেসেসটা আপনি করলেন, এই ব্রেস লাগানোর পরে আমার একটু ডিসকমফোর্ট মনে হতো ফার্স্টে। এটা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আমি আসলে ইউজ টু হয়ে গিয়েছিলাম। তো ফার্স্টে এটা স্বাভাবিক, কারণ হিউম্যান নেচার, আমার দাঁতে কোনো কিছু নাই, হঠাৎ করে এরকম একটা আবরণ তৈরি হয়েছে দাঁতের উপরে লাগিয়েছেন। তো 2 সপ্তাহ, মোস্টলি 3 সপ্তাহ পর থেকে এটা আমি ইউজ টু। আমার আসলে দাঁত নড়া যেটা, এটা আসলে এতটা এরকম না যে আসলে দাঁত নড়ে, বা এটা সামান্য একটা ফিল তো হবে যে আমার দাঁতের উপর একটা কিছু এরকম ফিল হতো। তো আমি মেন্টালি আসলে এটা অ্যাডজাস্টেড হয়ে গিয়েছিলাম। দাঁতে ব্রেস নিয়ে খাবার খেতে কোনো অসুবিধা হতো না? না, খাবার খেতে স্যার অসুবিধা হতো না বলতে আসলে যে শক্ত কোনো জিনিস আমি নিজে থেকেই খেতাম না, যেহেতু স্যার একটা লং টার্ম চিকিৎসার একটা বিষয়। যদি আমার তো 2 সপ্তাহ পর ফলো আপ ছিল, যদি এর মাঝে যদি আমি দাঁতের এই ব্রেসটা খুলে যায় কোনো হাড্ডি, বা আমি তো নর্মালি যে সকল খাবার আমি ইউজুয়ালি আমি মাংস বা এগুলো খেয়েছি স্যার, আমার খুব প্রবলেম ক্রিয়েট হচ্ছে এরকম না। তো আমি হাড্ডি বা খুব শক্ত খাবারগুলো আমি অ্যাভয়েড করে চলছি, এটা আমার নিজের স্বার্থে, যে আমার যাতে দ্রুত ট্রিটমেন্টটা প্রসিড হতে পারে। আর হচ্ছে যে দাঁতগুলো পরিষ্কার করতে কিভাবে? দাঁতের পরিষ্কারটা স্যার আমি ব্রাশ ইউজ করতাম, আপনার এখান থেকে আমি একটা ব্রাশ নিয়েছিলাম। তো আবার এর পরবর্তীতে কিন্তু স্যার আমি এই দোকানে যেগুলো পাওয়া যায় কমনলি, আমি এই ব্রাশও ইউজ করেছি। তো এগুলোতে আসলে প্রবলেম ক্রিয়েট হয় নাই, কারণ আমি খুব সুন্দরভাবে এগুলো ক্লিন করতে পারতাম, ভিতরে বাইরে যতটুকু করা যায় স্যার। এটাতে আমার প্রবলেম ক্রিয়েট হয়নি, মুখে কোনো গন্ধ বা কোনো কিছু আসলে হয়নি ব্রেস পরে গাল কেটে যাওয়া বা মাড়ি কেটে যাওয়া বা মুখে কোনো ক্ষত তৈরি হয়, এই ধরনের কোনো ঘটনা ঘটেছিল? স্যার এখানে আসলে বলতে গেলে যে আপনি আসলে এতটাই স্মুথলি আলহামদুলিল্লাহ যে আপনি আসলে মানে ওভারভিউ করেছেন যে আসলে এখানে আসলে গাল কিভাবে কাটবে স্যার, কারণ আমার 2 পাশে আপনি এত স্মুথলি ভাবে করে দিয়েছেন, আপনি আবার চেক করতে বলেছেন যে কোনো প্রবলেম হচ্ছে কিনা। এরপরে আর কখনো এরকম প্রবলেম হওয়ার প্রশ্নই আসে না স্যার, আমার হয়নি আলহামদুলিল্লাহ। এরপরে দীর্ঘ 2 বছর পরে আমরা তোমার মুখের ব্রেসটা খুলে দিলাম। তো এখন তোমার দাঁত কি নরম হয়ে গেছে কিনা? সাধারণ মানুষ কিন্তু মনে করে যে ব্রেস পরলে দাঁতগুলো নরম হয়ে যাবে বা আমি আগের মতো খাবার খেতে পারবো না। তা আমরা তো ব্রেস খুলেছি বেশ কয়েকদিন হলো। তো এখন তোমার খাবার দাবার খেতে কোনো কি অসুবিধা হয়? দাঁত দিয়ে বা নরম ফিল করো যে দাঁতগুলো নরম হয়ে গেছে, এরকম কি ফিল করো? না, উত্তরটা একদম সংক্ষেপে একদমই না, এরকম কোনো ফিল হচ্ছে না আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে স্যার আমি দাঁতগুলো আগে যেরকম ছিল আমার মনে হচ্ছে ওই রকম একটা শক্ত অবস্থানে যাচ্ছে। আর নরম যেটা আপনি বললেন এরকম একদমই না, আমার মনে হচ্ছে ব্রেসেসটা আপনার খোলার পরে আমার আরো দাঁতগুলো আরো স্ট্রং হচ্ছে, শক্ত হচ্ছে, এবং এগুলো মনে হচ্ছে যে ওই আগের অবস্থা আমি যেভাবে স্বাভাবিকভাবে খাবার খেয়েছি আমি ওইভাবে খাবার খাচ্ছি, আমার কোনো প্রবলেম এভাবে স্যার ক্রিয়েট করছে না। ওকে, তো অসংখ্য ধন্যবাদ টিটু শেখ তার নিজের কথাগুলো বলছেন। আপনারা সবাই শুনলেন যে একটা রোগীর ব্রেস জার্নিটা যে কত স্মুথ হতে পারে, কত আরামদায়ক হতে পারে, এটা টিটু শেখকে দেখলে বোঝা যায়। যারা সামনে ব্রেস চিকিৎসা করবে, যাদের দাঁতগুলো উঁচু বা ফাঁকা বা এলোমেলো বা দাঁত ফেলে চিকিৎসা করতে হয়, তো এই সমস্ত আপনারা যারা এই ধরনের চিকিৎসা করতে চান তাদের উদ্দেশ্যে টিটু তুমি কোনো কিছু বলতে চাও? ডেফিনেটলি, আসলে আমি যেটা বলতে চাই একদম প্র্যাকটিক্যাল আমার লাইফ থেকে, আসলে ব্রেসেস ট্রিটমেন্টের বিষয়ে যে একটা মিথ থাকে, আসলে এগুলা ম্যাক্সিমাম ভ্রান্ত ধারণা।
কারণ আমি দেখেছি যে ধৈর্য সহকারে ওয়েট করলে খুব ভালো একটা ফলাফল পাওয়া যায়, যেটা বাস্তব উদাহরণ। আমার যেরকম ফার্স্টে আমি আসলে বলা হয়েছিল যেরকম একটা ডিফিকাল্টিস সব অপিনিয়ন পেয়েছিলাম, সে অনুযায়ী আসলে আমার আউটকামটা একদমই অনেক অনেক আশানুরূপ, অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবং আমি মনে করি যারা ব্রেসেস ট্রিটমেন্ট করতে আসবে তাদের ফার্স্ট অফ অল একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্যটা হচ্ছে ফার্স্ট, এখানে হচ্ছে আপনার স্ট্রং পয়েন্ট। মেন্টালি আপনাকে একটু ধৈর্যশীল হতে হবে। জাস্ট ধৈর্যটা রাখতে পারলে লং টার্ম লেটার আসলে একটা ভালো আউটকাম এখান থেকে পাওয়া পসিবল, এবং যেটা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। এখানে আসলে রোগী এবং ডক্টর উভয়কে কিন্তু ধৈর্য ধরতে হয়। আমাদেরকে রোগীরা অনেক সময় জিজ্ঞাসা করে আর কতদিন লাগবে, আর কত সময় লাগবে, আমি এই 2 মাসের ভিতরে শেষ হবে কিনা, আমি টায়ার্ড হয়ে গেছি, এই ধরনের কথাবার্তা অনেক রোগী আমাদেরকে বলেন। তো আমরা তাদেরকে ধৈর্য সহকারে বোঝাই যে আপনার যে চিকিৎসা, এই চিকিৎসাটা লম্বা সময়ের, কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করলে একটা ভালো আউটকাম পাওয়া যায়। আর সামনে যারা ব্রেস্ট চিকিৎসা করবেন তাদের প্রতি অনুরোধ যে আপনারা যখন ব্রেস্ট চিকিৎসা করবেন এবং ডক্টরকে আপনার পুরো কমপ্লেনটা খুলে বলবেন যে আমার কি ধরনের অসুবিধা। আমাদেরকে সাধারণ মানুষ বলে যে ব্রেস্ট চিকিৎসা করতে চাই, কিন্তু আসলে কথাটা এরকম না। আপনাকে বলতে হবে আপনি উঁচু দাঁত নামাতে চান কিনা, আপনি ফাঁকা দাঁত বন্ধ করতে চান কিনা, আপনি এলোমেলো দাঁত সোজা করতে চান কিনা। এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে করলে তাহলে আমরা সেভাবে আপনাদেরকে চিকিৎসা করে দিব। এবং এই ধরনের কমপ্লেন অহরহ আমরা চিকিৎসা করছি। এবং বাংলাদেশে সব থেকে এলোমেলো দাঁত চিকিৎসার বা বাঁকা দাঁত সোজা করা বা উঁচু দাঁত নিচু করার একদম বেস্ট অপশন হচ্ছে এই ব্রেস্ট চিকিৎসা। এবং এই ব্রেস্ট চিকিৎসার মাধ্যমে আমরা প্রতিনিয়ত অসংখ্য মানুষের মুখে হাসি ফোটাচ্ছি। তো আজ এই পর্যন্তই। সামনে আবার নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।